আমরা আজকে তোমাদের সামনে বেসিক ইকুয়েশন অফ ফ্লুইড ফ্লো বার্নৌলিস থিওরাম এইটা নিয়ে আমরা আজকের ভিডিওতে উপস্থিত হয়েছি। তো এখানে বার্নৌলিস থিওরাম সম্পর্কে আমি শেষে বলবো। প্রথমে তোমরা একটু দেখে নাও যে এইখানে একটা পাইপ দিয়ে জল যাচ্ছে, সেটাকে একটা ফ্রেমে নেওয়া হয়েছে, এক্স এক্স অ্যাক্সিস তার উপরে নেওয়া হয়েছে, অর্থাৎ এটাই ডেটাম ধরা হয়েছে। অর্থাৎ পাইপের এ বিন্দু Z1 উচ্চতাতে আছে, বি এ বিন্দু বা 1 সেকশন 1 Z1 হাইটে আছে এবং সেকশন 2 এর সেন্টার Z2 হাইটে আছে। আমরা এই সেকশন 1-এ একটা এলিমেন্টাল একটা ফ্লুইড বডি কল্পনা করলাম। ফ্লুইড বডি সম্পর্কে নিশ্চয়ই তোমাদের ধারণা আছে, অর্থাৎ একটা কিছু অংশ, ফ্লুইডের একটা কিছু অংশ, সেটাকে ফ্লুইড বডি বলা হয়। তো এই ফ্লুইড বডির এইটুকুতে তোমার ডিস্টেন্সটা, এইটুকু ডিস্টেন্সটা DS1 ধরলাম, আর এর যখন ইনলেট ভেলোসিটি V1, আর জল যখন বা ফ্লুইড যখন কোনো পাইপের ভেতরে ঢুকছে, যে প্রেশারটা নিয়ে ঢুকছে সেটা P1, আর এইখানকার ক্রস সেকশনাল এরিয়া ডেল্টা A1 বা DA1। তাহলে আমরা কি ধরলাম? এইটা চওড়া ধরলাম DS1, এইটার ক্রস সেকশনাল এরিয়া DA1, এবং এক্স এক্স ডেটাম থেকে Z1 হাইটে আছে এই ফ্লুইড বডির সেন্টার। আর যে প্রেশার, ইন্টারনাল প্রেশার নিয়ে ঢুকছে, জল হোক বা ফ্লুইড হোক, সে তো কোনো প্রেশার ছাড়া ঢুকতে পারবে না। তো অর্থাৎ এক্সটার্নাল যে প্রেশার, মনে করো পাম্প থেকে বা রোটারি দিয়ে যে আমরা জল পাইপের মধ্যে দিচ্ছি, সেই প্রেশারটা P1 এবং ভেলোসিটি V1। ঠিক একই জিনিস আমরা কিছুটা ডিস্টেন্সে গিয়ে ঠিক এই প্যারামিটারগুলোই আমরা আরেকটু ডিস্টেন্সে গিয়ে পাইপের ভিতরে জল যখন এ থেকে 1 থেকে 2-তে পৌঁছলো, তখন ঠিক এই প্যারামিটারগুলোই আমি আবার কনসিডার করছি সেকেন্ড পয়েন্ট 2-তে। এখানে এইটা ফ্লুইড বডি, এই ফ্লুইড বডির এই চওড়াটা DS2, মানে যতটা ডিস্টেন্স আমি কনসিডার করছি DS2, আর ভেলোসিটি V2 নিয়ে বাইরে বেরিয়ে যাচ্ছে। এইখানে প্রেশার P1 ছিল, এখানে P2 দাঁড়িয়ে গেল, আর এর যে ক্রস সেকশনাল এরিয়া DA2 ধরলাম। তো এই বডিটার ওয়েট আর এই বডিটার ওয়েট অবশ্যই সমান, কারণ সমান পরিমাণ জল বাই ওয়েট, একই ওয়েটের একই ভারের জল এখান থেকে এখানে এসে পৌঁছলো। চেঞ্জ কি হলো? P1 থেকে P2 হলো, V1 থেকে V2 হলো, আর এখানে ক্রস সেকশনাল এরিয়া ছিল D1, এখানে হলো D2। আর ঠিক এই আমরা কন্টিনিউটি ইকুয়েশন থেকে জানি যে এই যে ভলিউমটা যদি হয়, তার এরিয়া যদি বাড়ে, এরিয়া চেঞ্জ হলে তার এই ডিস্টেন্সও চেঞ্জ হবে। কারণ এইটুকুর ভলিউম কত? DA ইন্টু ডিস্টেন্স, A ইন্টু ডিস্টেন্স হচ্ছে ভলিউম অফ ওয়াটার, এরিয়া মানে ক্রস সেকশনাল এরিয়া ইন্টু ডিস্টেন্স ভলিউম। এখানেও ক্রস সেকশনাল এরিয়া A2 ইন্টু ডিস্টেন্স, এটা হচ্ছে ভলিউম। তো এখানকার এই জলটুকুর ওয়েট কত? জলই বলছি আমি, জলটুকুর ওয়েট কত? এর ভলিউম ইন্টু এর ইউনিট ওয়েট। এই ইউনিট ওয়েট কত? আমি ধরছি Γ1, আর এখানে ধরছি Γ2। যদিও একই ফ্লুইড, তবু আমি Γ1 Γ2 ধরে নিলাম, কারণ যদি ফ্লুইড যদি কম্প্রেসেবল হয়, তাহলে অবশ্যই গামা চেঞ্জ হবে।
গামা এখানে গামা 1, এখানে গামা 2। তো যেটা চেঞ্জ হতে পারে সেটা আমি ধরেই নিলাম, পরে দেখা যাবে কি হবে। যদিও জলের ক্ষেত্রে জল একমাত্র ফ্লুইড যে তার ইউনিট ওয়েট চেঞ্জ হয় না, জল হচ্ছে ইনকম্প্রেসিবল, সেই জন্য জলকে আইডিয়াল ফ্লুইড বলা হয়, অন্য কোনো ফ্লুইড আইডিয়াল ফ্লুইড নয়। এখানে যেগুলো বললাম ঠিক এখানে আমি সেগুলোই লিখেছি। কনসিডার 2 সেকশন অফ ফ্লুইড বডি ইনটু এ পাইপ ফ্লো সিস্টেম 1 and 2. Center height of the body, center height from the datum xx of 2 points of body 1 and 2. এই বডির এটা 1 and 2 এর সেন্টার থেকে দূরত্ব z1, এটা z1 and z2 ধরে নিয়েছি। ক্রস সেকশনাল এরিয়া একটু আগে বলেছি, ক্রস সেকশনাল এরিয়া এখানকার ক্রস সেকশনাল এরিয়া dA1, এখানে dA1 dA2, ভেলোসিটি v1 v2, ভেলোসিটি v1 v2, ইন্টারনাল প্রেসার এখানে p1, এখানে p2, অর্থাৎ যে প্রেসার দিয়ে জলটা উঠছে, আমি সেটা ধরো পাম্প বা ইত্যাদি দিয়ে প্রেসার p1 দিয়ে উঠছে, এখানে গিয়ে প্রেসার p2 কমে গেল p2 দাঁড়ালো, তো চেঞ্জ হলো। Considering the fluid's unit weight is changing from gamma 1 to gamma 2 as the fluid is considered as compressible. তো জলই একমাত্র ইনকম্প্রেসিবল, তো অন্য ফ্লুইডও তো হতে পারে, সেই জন্য কম্প্রেসিবল ফ্লুইড ধরেই নিলাম। সেটা জল হলে পারে আমরা যদি কম্প্রেসিবল ফ্লুইড না হয় তাহলে গামা 1 ইজিক্যাল টু এই যে গামা 1 ইজিক্যাল টু গামা 2 হয়ে যাবে। কোথায় গেল? গামা 1 এন্ড গামা 2 হয়ে যাবে। আমরা এই ভিডিওটা এখানে শেষ করছি, পরের ভিডিওতে আসছি।